শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় বুলডোজার ৩২। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগের ডক্টর আব্দুল লতিফ মাসুম, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের প্রধান শিরোনামগুলো দেখে আসব। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ঢুকে বিপ্লবী ছাত্র জনতার ভাঙচুর, দ্বিতীয় তলায় আগুন, ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবের মুরাল, দেশে ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা। বিদেশে বসে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে এর দায় নিতে হবে, হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। আওয়ামী লীগের অপচেষ্টা প্রতিরোধের ঘোষণা। কিছু মানুষ সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায়, অভিযোগ তারেক রহমানের। গণহত্যার বিচার নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ক্ষমতা বিকেন্দ্রীকরণে দেশকে ৪ প্রদেশে বিভক্ত করার সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের। ঢাকা, নারায়ণগঞ্জ, টঙ্গী নিয়ে সিটি গভর্নমেন্ট করার প্রস্তাব। এবং বিচার বিভাগকে কার্যকর স্বাধীন করার পরামর্শ সংস্কার কমিশনের। প্রতি ডিভিশনে হাইকোর্ট বেঞ্চ ও উপজেলা ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপনের প্রস্তাবনা। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। প্রথমে ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় বুলডোজার ৩২। সঙ্গত কারণেই এই আলোচ্য বিষয়ে, কারণ দিনভর বিশেষ করে সন্ধ্যার পরে আমাদের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভাষণকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক যে কমিটি, তারা আসলে এই ঘোষণা দিয়েছে রোড টু ৩২। এবং শুধুমাত্র ৩২-এর কথা বলা হলেও সারা দেশেই বিভিন্ন জায়গায় এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা যখন কথা বলছি তখন খুলনায় শেখবাড়ি যেটি, সেখানে ঘটেছে। রাজশাহীতে একটি উপজেলা পুঠিয়া, সেখানে যুব মহিলা লীগের যে নেত্রী, তার বাড়িতে ভাঙচুর হয়েছে লিফলেট বিতরণের কারণে। এই যে অবস্থাটি, সেটি নিয়ে আমরা আলাপ করব। কিন্তু তার আগে আজকে আমরা যখন কথা বলছি তখন অভ্যুত্থানের ৬ মাস শেষ হলো। এই অভ্যুত্থান নিয়ে তো নিঃসন্দেহে একটি প্রত্যাশা ছিল, যারা দায়িত্ব নিয়েছে তারাও একটা আমূল পরিবর্তনের কথা বলছিল। সেই পরিবর্তনের কতটা হলো, বিশেষ করে আমরা যখন কথা বলছি বিশ্লেষকরা অনেকেই বলছেন যে ৩ মাস যখন হয়েছে তখন যদি রেটিংয়ের ক্ষেত্রে 10-এ 6 দেয়া হতো, এখন সেটি নেমে 3 কিংবা 4-এ চলে এসছে। সার্বিকভাবে আপনার বিশ্লেষণ শুনব। সারা পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণ্য যে একটা বিপ্লব, গণবিপ্লব বা গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্র ব্যবস্থায় অস্থিরতা, অরাজকতা, বিশৃঙ্খলা দেখা দেয়। বাংলাদেশে মানুষ দীর্ঘ 15 বছর হাসিনা স্বৈরাচারের যে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, অবিচার ভোগ করেছে, সেই তুলনায় প্রতিক্রিয়া, মানুষের যে গণরোষ, সেটি লক্ষ্য করা গেছে। কিন্তু সেখানেও আবার একটা নিয়ন্ত্রণ রেখা, তারা নিজেরাই একটা নিয়ন্ত্রণ রেখা আরোপ করেছে। তারা বলতো, ওবায়দুল কাদের তো বলতো যে, শেখ হাসিনার বলতেন যে সরকার পরিবর্তন হলে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হবে। কিন্তু আমরা দেখলাম রক্তের বন্যা বয়ে যায়নি। জনগণ এবং রাজনৈতিক নেতৃত্ব এই অভ্যুত্থানকে একটা সংযমের মাধ্যমেই পরিচালনা করেছে। এটা পরবর্তীকালে একটু অস্থিরতা বা বিপ্লবের যে স্পিরিট, এই সময় তো আসলে গড়িয়ে যায়, সব সময় তো একরকম থাকে না। তো বিপ্লবের থেকে 3 মাস পরে যে ব্যাখ্যাটি আপনি দিলেন সেটি তো সঠিক। আবার বিকৃতভাবে বা
ওই যে ধারাবাহিকতায় আস্তে আস্তে বিপ্লবের চেতনা, স্পিরিট, কার্যক্রম, ধারাবাহিকতা একটু ক্রমশ হ্রাস পাবে, এটাই স্বাভাবিক। এখন কিন্তু এই অবস্থায় আমরা বিরাজ করছি। তবে মাঝে কিছু মব জাস্টিসের ঘটনা, মব জাস্টিসও হয়েছে, সেগুলো মানে যেটিকে আসলে জাস্টিস বলা যায় কিনা। মব জাস্টিস আমরা তো বলি মানে গণ আক্রমণ বা গণ হত্যা, এগুলো কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। তবে দুই একটি ঘটনা এখানে ঘটেছে। এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা এই মুহূর্তে আমরা ফেস করছি সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব। স্যার, এই বিষয়গুলোতে আমি আসবো, কিন্তু আজকে যেই ঘটনাটি ঘটলো 32, আমরা যেটি বলছি বুলডোজার 32, সেই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমার কাছে খুব ভালো লাগে যে আমাদের এই সন্তানেরা নতুন নতুন কোনোটেশন, নতুন নতুন টার্মিনোলজি আবিষ্কার করে আমাদেরকে তাক লাগিয়ে দেয়। যেমন এখন বলছে বুলডোজার 32, হ্যাঁ, বা রোড টু মানে 32। তো এখন এটাই হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক অবিমৃষ্যকারিতা, রাজনৈতিক অপব্যাখ্যা, রাজনৈতিক কূটকৌশলের প্রতিফল। সবাই জানে। আমি বুঝি না, শেখ হাসিনা যদি রাজনীতিবিদই হয়ে থাকেন তাহলে এই দেশের মানুষের পালস তার অনুভব করার কথা। মানুষের মনে যে ক্ষোভ, দুঃখ, কষ্ট, ক্রোধ লালিত রয়েছে সেটি তার নিশ্চয়ই অজানা নয়। কিন্তু ওই যে কোনো কিছু চিন্তা ভাবনা না করে শুধুমাত্র ক্ষমতা, শুধুমাত্র ক্ষমতা এবং শুধুমাত্র ক্ষমতার লোভে, ক্ষমতার আগ্রহে, ক্ষমতার ষড়যন্ত্রে মাঝে মাঝে এই যে ভাষণটি তার দেওয়া হলো, এবং আজকে আপনারা শুনেছেন যে ওরই প্রতিক্রিয়ায় আজকে আজকে 32 নম্বর আক্রান্ত হয়েছে, খুলনায় শেখ ভবন আক্রান্ত হয়েছে, অন্যান্য জায়গায়ও খুব সংগতভাবেই মানে মানুষের আক্রোশ বা ছাত্র জনতার আক্রোশ তাদের উপর নিপতিত হয়েছে। এটা দি ইনভাইটেড ইট। কিছুটা সময় তো আস্তে আস্তে মানুষ বলে না এরকম যে সময় মানুষকে ভুলিয়ে দেয়। এই সময় অপেক্ষা করতে হতো। আপনি আরেকটু কেন আমরা তো বলি যে তাদেরকে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে গণতন্ত্রের জন্য যতদিন তারা আমাদেরকে অপেক্ষা করিয়েছে। 15 বছর তো অপেক্ষা করতেই হবে তাদেরকে। 15 বছর এই দেশে গণতন্ত্র ছিল না, সুতরাং 15 বছর তো তাদের অপেক্ষা করতেই হবে। তারপরে তারা আস্তে ধীরে যা করবে, নেতা কর্মী সমর্থক তাদেরকে হয়তো চাঙ্গা করার জন্য বিপদে ফেলছেন তারা। এই যে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে তাদেরকে, আন্দোলন এক কথা, সংগঠন আরেক কথা, আর তার নিজের তো অ্যাসেসমেন্ট থাকার কথা যে তিনি বললে তার ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে। এই পরিণতির ব্যাপারটা চিন্তা করা উচিত ছিল। আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ, এটা গণরোষের একটা প্রতিফল আপনারা দেখতে পাচ্ছেন। জি, পরবর্তীতে আমি আবারও আসবো আপনার কাছে। যে বিষয়টি নিয়ে আপনি আলাপ করছিলেন এখনকার সমস্যা, সেই বিষয়গুলো নিয়ে আমি আসবো। আমি একটু হাবিবুর রহমান হাবিব আপনার কাছে যাই। এই যে আজকের যে ঘটনাটি আমরা দেখছি, এটি কি যেটি ডক্টর আব্দুল লতিফ মাসুম বলছিলেন যে খুব তাড়াতাড়ি হোক বা তড়িঘড়ি করে যে বিষয়টি করা হলো, এটির একটি প্রতিক্রিয়া যেটি পতিত বা পলায়নকারী প্রধানমন্ত্রীর, সাবেক প্রধানমন্ত্রীর যে একটা অবিমৃষ্যকারিতা বা তার পরিণতিটি বুঝবার যে অভাব, মানুষের পালস বুঝবার যে অভাব, সেটির কারণেই এটি হয়েছে। আপনার কাছে কি মনে হয়? যে প্রশ্ন আপনি করেছেন, যেটি দেখালেন, এই যে দায়ীকে ছাত্ররা যারা ভেঙেছে তারা না বিগত পলায়নকারী সরকার প্রধান? আমাকে প্রশ্ন করে আমি বলবো যে এটা ছাত্র দায়ী না। উনি এত তাড়াতাড়ি যেভাবে কথাবার্তা বলা শুরু করেছিলেন, 6 মাস অতিবাহিত হলো, খুলনার শেখ বাড়িতে ভাঙলো না, এখন কেন ভাঙলো? আমি কিন্তু বারবার বলেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যেই বলেছি, আপনার এখানে অনেকবার বলেছি, আমার রাত্রিবেলা ঘুম হয় না, বলেছি না কেন? যে আওয়ামী লীগ যে অত্যাচার নির্যাতন করছে, দেশে করে যাচ্ছে, এত খারাপ পরিণতি তাদের হবে, তাদের নিরীহ কর্মীগুলিও ভীষণ বিপদে পড়বেন। এখন তো তাই হলো না?
নূতন করে যিনি পালিয়ে যান তার কি কোনো কর্মীদের উপরে নির্দেশ দেওয়ার কোনো অধিকার আছে? পালিয়ে যাওয়ার পরে তার নির্দেশ দেওয়ার কোনো অধিকার থাকে না। কিন্তু আওয়ামী লীগের বোকা কর্মীরা তারপরেও কেউ কেউ রাস্তায় আসার চেষ্টা করছেন, কেউ কেউ বাহাদুরি দেখানোর জন্য কোর্টে গিয়ে আবার স্লোগানও দেওয়া শুরু করেছেন। মানে বিএনপি যে স্লোগানগুলি যেমন দিত, তারা বিএনপি তো ওই অপরাধ করেনি, বিএনপির নেতা নেত্রী তার পালিয়ে যায়নি, পালিয়েও যায়নি, অপরাধও করেনি। তোমরা তো পালিয়ে গেছো, তোমার নেত্রী, তুমি অপরাধ করেছ। তো এই জন্য আজকে যে আক্রোশটা হয়েছে, আমিও বলতে গিয়ে আমারও ৩২ নম্বর বাড়িটাকে ঐতিহাসিক বাড়িতে ছিল একসময়। সে বাড়িটার মর্যাদা নষ্ট তারাই করেছে। এখন আপনি ভেবে দেখেন তো, এটা স্মৃতি বিজড়িত বাড়ি ৩২ নম্বর, স্মৃতি বিজড়িত। তো ঠিক তেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তো স্মৃতি বিজড়িত বাড়ি ছিল। এটা মইনুল সড়কের যে বাড়িটি, সড়কের বাড়িটা স্মৃতি বিজড়িত ছিল না? নিঃসন্দেহে। একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তখন ওই যে বাড়িতে ছিলেন। যখন কর্নেল হয়েছেন তখন ওই বাড়িতে ছিলেন, যখন মেজর জেনারেল হয়েছেন তখন ওই বাড়িতে ছিলেন, যখন লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন তখন ওই বাড়িতে ছিলেন, যখন রাষ্ট্রপতি হয়েছেন তখন ওই বাড়িতেই ছিলেন। ম্যাডাম খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী হয়েছেন, তা ওই বাড়িতেই ছিলেন। সেই বাড়িটাকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আর ওর কোনো চিহ্ন আছে? তখন কি ভেবেছে? ম্যাডাম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, এবং বের করে দেওয়ার আগে তার চরিত্র হননের জন্য কত ধরনের জিনিস তার সামনে নিয়ে এসে জনগণকে দেখানোর চেষ্টা করা হলো। এটা পাপ, পাপ করেছে আওয়ামী লীগ। সেই পাপের আজকে পাশটি তাদের ভোগ করতে হচ্ছে। প্রকৃতির অমোঘ নিয়ম, অমোঘ নিয়ম, এমন কেন হবে? তো এই যে এখন যেটা আবার শুরু করলো, এটা আবার 15 বছর যেটা বললেন, আমি তো প্রথমেই বলেছিলাম, আমি প্রথম যে আওয়ামী লীগকে মিনিমাম 15 বছর রাজনীতি করতে দেওয়া উচিত না, 15 বছর নির্বাচন আসতে দেওয়া উচিত না। যেহেতু 15 বছর ওরা এই দেশের মানুষকে রাজনীতি করতে দেয়নি, ভোট দিতে দেয়নি, অত তারা ভোট দিবে কেন, রাজনীতি করবে কেন? কিন্তু বর্তমান সরকারের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী আসিফ নজরুল একদিন বলে ফেলেন 1 মাসের মাথায় যে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ বড় দল, আওয়ামী লীগকে রাজনীতি দেওয়া উচিত, আওয়ামী লীগকে ভোটে আসতে দেওয়া উচিত। আমি তীব্রভাবে প্রতিবাদ করেছি মিডিয়াতে যে এই কথা দ্বিতীয়বার আপনার মুক্তি শুনতে চায় না। এত দরদ কেন? কবরের মাটি এখনো ভেজা, বাতাসে এখনো রক্তের গন্ধ লাগে আমাদের নাকি? এত তাদের ভুলে গেলেন, আর আমি দ্বিতীয় কথা শুনতে চাই না। তারপর দিনকে 2 দিন পরে মেয়েটা অ্যাবসেন্ট থেকে তারপর বললেন 10 বছর আওয়ামী লীগকে ভোট করে দেওয়া উচিত না। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন উনি প্রকাশ্যে বলেছেন, প্রধানমন্ত্রী আপনি আসেন, দেশে এসে আবার সরকার গঠন দল পরিচালনা করেন। আমি বললাম যে আপনি এই অধিকার পেলেন কোথায়? আপনি বিএনপির বিরুদ্ধে বলেছেন যে তারেক রহমান আসতে চাঁদাবাজি করতেছে, এগুলো আপনার প্রত্যাহার করতে হবে। এই কথা আপনি বলেন, আপনার সবসময় থাকা উচিত না। আপনার ছাত্ররা পদের মিছিল করতে চলে গেছে। এই যে কেন? কারণ হলো যে এই যে 15.5 বছরে কি না করেছে, সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে, কোথাও কিছু নেই। ওই যে একটা নাটক, কোথাও কেউ নেই, কোথাও কিচ্ছু নেই, কোনো শাসন নেই, আইন নেই, নৈতিকতা নেই, নিয়ম নেই, কিচ্ছু নেই। তো এই অবস্থা আওয়ামী লীগ করে গিয়েছে। সেই আওয়ামী লীগ এত তাড়াতাড়ি আবার যদি ফিরে আসতে চায়, আজকে তো দেখলাম কতগুলি সব রিসোর্ট, তাদের কত সততার কথা বলতো, কত ন্যায়নীতির কথা বলতো। আর আওয়ামী লীগের নেতারা এই টকশোতে এসে বলতো যে আমাদের একটা শেখ হাসিনা আছে, আমাদের একটা রোল মডেল বাংলাদেশ, এই যে বাংলাদেশের রোল মডেল। আজকে তারা তাকিয়ে থেকে দেখছে যে কী অবস্থা। এই কাপুরুষের দ্বারা একদম 10 জন তো আসতে পারতো 32 নম্বরের সামনে, বুক পেতে দিতে পারতো। সুবিধা তো ভোগ করেছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, ভালো খেয়েছে, ভালো পড়েছে, ঠিক আছে। 10 জন আত্মহত্যা দিলাম, 32 নম্বরে বুড়ে ভাঙতে দেবো না। আসলে কেউ একজন আসছে, একজন তো প্রতিবাদ, কালকে তো ফেসবুকেও লিখবে না, ভয়ে লিখবে না। তো এই যে অবস্থা, মানে এটা কেন হয়েছে? এত দুর্নীতি করেছে। যেমন ধর 75-এর 15 আগস্ট, যেমন এই ঘটনার পরে আওয়ামী লীগের এই কাপুরুষরা কেউ কিন্তু 32 নম্বরে যায়নি। 32 নম্বরে 36 জন লাশ পড়েছিল, দেখতেও যায়নি কেউ। কর্নেল লতিফ শেষ পর্যন্ত গিয়ে বলার পরে ওই লাশগুলি নিয়ে দাফন টাফন করা হলো। এবং দেখেন গোপালগঞ্জ সবই তো আওয়ামী লীগ, কোনো কাপুরুষ কিন্তু জানাজায় আসে নাই। শুধু 12-14 জন আসছিল। কেন এমন হলো? কারণ জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই সময়ও যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হলো, অস্বীকার করার কোনো উপায় নেই। সেই দল কেন এমন হলো? 3.5 বছর মাথায় অপকর্ম করার কারণে। আর এবার তো 15.5 বছর এক চিঠিভাবে দেশ শাসন করলো। যা বলা, যা করা, যত ধরনের, যত ভাস্কর্য করা, যত কিছু বই লেখা ইচ্ছে করে সমস্ত কিছু করেছে আওয়ামী লীগ। ইতিহাস সব আওয়ামী লীগের।
তো কেন এমন হলো? এত উন্নয়ন করলেন, এত পাতাল সেতু করলেন, রেল সেতু করলেন, এটা করলেন, সেটা করলেন, কোনোটাই কাজ লাগলো না। উনি একদিন বলতেন, আমি কি করেছি, আমার বিরুদ্ধে এরা কেন কথা বলে, কি করেছেন এখন দেখেন কি করেছেন। এই যে অপকর্ম করলে যা হয় সেটা আমি বলে যাই। আর ভবিষ্যতে কোনো শাসক যেই হোক না কেন ক্ষমতায়, আর যেন ওই পথে পা না বাড়ায়, জনগণের অধিকার যেন কেড়ে না নেয়, জনগণের গণতান্ত্রিক অধিকার যেন অব্যাহত থাকে, অক্ষুণ্ণ থাকে, সেই কথা যেন স্মরণ করে আগামী শাসকগণ দেশ পরিচালনা করেন। আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর আব্দুল লতিফ মাসুম, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এই যে 6 মাস অতিক্রান্ত হলো, সরকারের প্রায়োরিটি বেসিসে যে কাজগুলো করবার কথা বলা হয়ে থাকে প্রায়শই, এখন সামনের চ্যালেঞ্জ যদি আমরা ধরি, একেবারে প্রথম যে বিষয়টি সব জায়গায় আলোচিত হচ্ছে সেটি হচ্ছে একটি নির্বাচন। সেই নির্বাচনের ক্ষেত্রে যে রোডম্যাপ ঘোষণা করবার কথা বা যে তারিখ ঘোষণা করা হয়েছে, সেই অনুপাতে, তারিখ তো কেবল ঘোষণা করলেই হলো না, সেই অনুপাতে কাজ কতটা হচ্ছে বা তার ইঙ্গিত, আভাস, ইশারা কেমন দেখছেন আপনি? আমি আপনার কথাটার জবাব দেওয়ার আগে হাবিবুর রহমান বিজ্ঞ রাজনীতিবিদ, তার ওই একটা কোনোটেশন, মানে আপনি লক্ষ্য করেছেন যে 15ই আগস্টের যে পরিণতি ঘটেছে, কেউ জানাজা পড়তে আসেনি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চোখের সামনে আমি দেখেছি ছাত্রদের নৃত্য করতে। সূর্য সেন হলের সামনে যখন ট্যাঙ্ক এসেছে, ছাত্ররা ট্যাঙ্কের উপরে উঠে নৃত্য করেছে। এটা একটা অসম্ভব ঘটনা, অভাবনীয় ঘটনা। আমরা সবসময় বলতাম রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে যে 15 বছর পরে কি ঘটবে আমি তা জানি না, কিন্তু অসম্ভব একটা কিছু ঘটবে। এবং দুইয়ের পরিণতি একই হয়েছে, জনগণের কাছে অসম্ভবভাবে অগ্রহণযোগ্য এবং একটা ঘৃণার বা ক্ষোভের বা ক্রোধের পাত্রে পরিণত হয়েছে। এবার আপনার এই প্রসঙ্গে আসি। আপনি বলছিলেন নির্বাচনের কথা, খুব সঙ্গতভাবেই এই অভ্যুত্থানের দুটো বিষয় সামনে এসেছে সবসময়। প্রথমত একটি সংস্কার, একটি রাজনৈতিক সংস্কার। রাজনৈতিক সংস্কারটা কি? যে অপব্যবস্থা, যে অপপ্রয়োগ এবং যেভাবে নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম, খুন দ্বারা দীর্ঘ 15 বছরে আমাদের রাজনৈতিক অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, আমাদের আইনি অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, আমাদের বিচারিক অধিকার ভুলুণ্ঠিত, সেটার একটা পুনর্বাসন। এটা একটা কর্মসূচি এবং এটা অনিবার্যভাবেই সকলেরই দাবি, ছাত্রদের দাবি, রাজনীতিবিদদের দাবি, সিভিল সোসাইটির দাবি, সকলের দাবি। তো সেটি একটা পর্যায় অতিক্রম করুক বা সেটি একটি প্রতিষ্ঠানিকতা অর্জন করুক, সেটি একটি কাঙ্ক্ষিত ফল লাভ করুক, এটা সকলের ইচ্ছা। তো সেখানে অসুবিধা হচ্ছে যে স্বাভাবিকভাবেই ছাত্র সমাজের দৃষ্টিভঙ্গি রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গি এক হবে না। রাজনীতিবিদরা দেশ নিয়ে চিন্তা করেন, তাদের এই যেমন ধরুন গণতান্ত্রিক প্রথা পদ্ধতির প্রত্যাবর্তন বা অপশাসনের অবসান ইত্যাদি তাদের সামনে রয়েছে। ছাত্রদের সামনে তাদের মূল এজেন্ডা আবেগ তাড়িত এবং সেটা অযৌক্তিক নয়, সংস্কারের চেষ্টাটা। সংস্কারের চেষ্টা, কতটা সংস্কার আপনি করবেন? বাংলাদেশের এই সমাজে আপনি যে আন্দোলন, চাহিদা, দাবি দাওয়ার যে প্লাবন দেখেছেন, এটা কি 15 বছরও দেখেছেন? 50 বছরও দেখেননি। একটা অদ্ভুত অবস্থা। বাংলাদেশের মানুষ যে স্বাধীনতাকে আসলেই স্বেচ্ছাচার মনে করে, স্বাধীনতা মানে কখনই অবাধ স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে সেই রুশুর কথা তো আমরা জানি, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার ইজ ইন চেঞ্জ। কিন্তু বাংলাদেশের মানুষ কোনো নিয়ম কানুন শৃঙ্খল মানতে চায় না, দাবির পর দাবি। মনে হয় যেন মানে আলাদিনকে চেরাগ আছে, মানে ইউনুস সাহেবের হাতে, উনি চেরাগে ঘষা দেবেন আর সব কিছু সুন্দর হয়ে যাবে। এই ব্যবস্থাটায় মোকাবেলা করতে হয়েছে। এবং সংস্কার যেটা করা হচ্ছে সে তো সংস্কার এর সীমারেখা নির্ধারিত হয়নি। সংস্কার মানে
এই পারিবারিক স্বামী স্ত্রীর সংস্কার থেকে শুরু করে রান্নাঘরের সংস্কার থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত আমরা সংস্কার চাই। সংস্কারের জন্য এই যে আপনারা শুনেছেন হাজার হাজার প্রস্তাবনা বিভিন্ন কমিশনের কাছে দাখিল করা হয়েছে, তার মানে একে একটা নিয়ন্ত্রণ করা, একে একটি ঐক্যমুখী পর্যায়ে নিয়ে যাওয়া বড় একটা কাজ ছিল। আনন্দের কথা যে কমিশনগুলো গঠিত হয়েছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে 4টা কমিশন রিপোর্ট দাখিল করেছে, আজকে দুটো কমিশন দাখিল করেছে এবং তারা কমিশনগুলো গঠিত হওয়ার পর আমার মনে হয়েছে যে প্রক্রিয়াটা ঠিক আছে, অর্থাৎ কমিশনগুলো শেষ হওয়ার পরপরই প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে জাতীয় ঐক্য পরিষদ যেটা গঠিত হয়েছে সেটি তার দায়িত্বে চলে গেছে। এখন থেকে তারাই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, সিভিল সোসাইটির নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাই এই স্টেক হোল্ডার্স গুলোকে একত্র করে, তার মানে আপনি এক কথা বলছেন নির্বাচন বিলম্বিত হবার কি কোনো সংখ্যা দেখছেন? না, আমি কোনো সংখ্যা দেখি না। মানে রাজনীতি, আমি একটা বিখ্যাত উক্তি দ্বারা আপনার এই উত্তরটা দেই। জি, একজন রাষ্ট্রবিজ্ঞানী বলছেন যে a politician thinks for the next election but a statesman thinks for the next generation। এই কথাটি দ্বারাই আপনি এই পার্থক্য, আমি কিন্তু ব্লেম করতে চাচ্ছি না কাউকে, উভয়ের স্ট্যান্ড বা উভয়ের তাদের যে কর্মসূচি বা তাদের যে কৌশল তাতেই সঠিক রয়েছেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা নির্বাচন প্রসঙ্গে জনাব হাবিবুর রহমান হাবিব আপনার কাছে শুনব। না, আমরা তো আমাদের দলের পক্ষ থেকে আমরা বলে আসছি যে নির্বাচন তো একটা হতে হবে যুক্তিযুক্ত সময়ের ভিতরে। আমরা প্রথম থেকে বলি, ওনারা তো ঘোষণা দিয়েছেন, ঘোষণা দিয়েছেন এই বছরের শেষের দিকে নাহলে আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন হবে। ভালো, সেটা নিয়ে তো আর আলোচনা নেই, আমাদের তো কথা বলিও না আমরা। আচ্ছা, কিন্তু আমরা ওইটা বিলম্বিত না, আমরা ওইটা বলি যে একটা নির্দিষ্ট দিলেই হয় যে ঠিক আছে এটা ফেব্রুয়ারিতে হবে বা এত তারিখের ভিতরে হবে, হয়তো আস্তে আস্তে সেই জায়গায় আসবে। নির্বাচনটা হওয়া দরকার এই কারণে যতক্ষণ পর্যন্ত আপনার সংস্কার তো একটা চলমান পদ্ধতি। আচ্ছা, এই সংস্কার করতে গেলে আপনার 50 বছর লাগবে, আপনি যদি বিচার করতে যান 100 বছর লাগবে। যত মানুষকে হত্যা করেছে আপনি কি ধরে ফাঁসি দিয়ে দিতে পারবেন? সে হত্যা মার মতো ধরে কি কালকে আপনি জেল দিতে পারবেন? এটার প্রক্রিয়া আছে, বিচার প্রক্রিয়া আধীন থাকবে, সংস্কার চলমান থাকবে, এরপরে নির্বাচন হতে হবে। নির্বাচন না হলে আপনার সমস্যাটা হবে কোন জায়গায়? কোনো বিদেশি ইনভেস্টমেন্ট আসবে না। ডক্টর ইউনূস সারা পৃথিবীভাবে সমাদৃত, কিন্তু ইনভেস্টমেন্ট আসতেছে অনিশ্চিত অবস্থায় আছে। তো বিদেশিদের ভাবতেছে এদিকে মানে পতিত স্বৈরাচার ভারতে বসে সেখানে ষড়যন্ত্র করতেছে। ভারত প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে মানে বর্তমান সরকারের বিরুদ্ধে। তো এই জন্য কোনো ইনভেস্টমেন্ট আসবে না। ইনভেস্টমেন্ট ছাড়া একটা দেশ তো সামনে থেকে এগিয়ে যেতে পারে না, সেই জন্য একটা নির্বাচন দরকার। তো সেই কারণে আমরা বলি, অন্যরা বলে না, কারণ আছে এর ভিতরে। আমরা বলি এই কারণে, এখন একটা নির্বাচন হলে আমরা রেডি আছি, অন্যরা তো রেডি নেই। যে কারণে তারা বলবে যে নির্বাচনের কথা বললে কেউ আমাদেরকে বলা হয় যে আমরা রাষ্ট্রের দড়ি কথা বলে, নির্বাচন বললে আমরা তাড়াহুড়া করতে, বললে আমরা দেশের দূরে, নির্বাচনের কথা বললে আমরা রাজাকার, সরি আমরা আওয়ামী লীগের দালাল, এই সমস্ত কথা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য, নির্বাচনে আনার জন্য অপ্রাসঙ্গিক। এই কারণে আওয়ামী লীগ দ্বারা বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। এই নির্যাতনে আমি তো একজন ভুক্তভোগী, কতবার আমি জেলে গেছি, কতবার নির্যাতিত হয়েছি, পুলিশের দ্বারা ক্ষতবিক্ষত হয়েছে, আওয়ামী লীগের কর্মীদের দ্বারা আমি ক্ষতবিক্ষত হয়েছি। না, কিন্তু নির্বাচন প্রসঙ্গে আপনি যেমন আজকেও বললেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে যতটা স্পষ্টভাবে আপনি আজকে বললেন অংশগ্রহণের প্রশ্নই ওঠে না, কিন্তু দলের পক্ষ থেকে বা সেইভাবে কি আপনাদের আমাদের দলের পক্ষ থেকে বললে যে আমাদেরকে নির্বাচন করতে দিতেই হবে। হ্যাঁ, আমাদের মহাসচিব বলছেন আমরা কোনো দলের মানে নিষিদ্ধ ঘোষণা বা নির্বাচন না, এটা বোঝাতে আওয়ামী লীগকে বোঝাতে হতো না, এর ভিতরে অনেক দলের আওতা আছে। আমরা চাই আওয়ামী লীগের 14 দল, হাসান ইনুর দল, মেনন ভাইয়ের দল সহ 14 দল এবং জাতীয় পার্টির 2 অংশকেই আগামী 15 বছর নির্বাচন করতে যাওয়া উচিত না, দলও করতে যাওয়া উচিত না, কারণ এরা তো সহযোগী ছিল। ওরা যদি সহযোগ না করতো তাহলে এই 15 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকতে পারতো না। আমার দলের পক্ষ থেকেও পরিষ্কারভাবে আমাদের সমস্যা থেকে আওয়ামী লীগ নির্বাচন না করলে আমাদের সমস্যা নেই। গ্রহণযোগ্যতার সমস্যা হবে মনে করছেন? গ্রহণযোগ্যতা না, গ্রহণযোগ্যতার সমস্যা বিএনপি
যখন নির্বাচন করে নাই, আরও বড় বড় দল নির্বাচন করে, তখন গণতন্ত্রের সমস্যা ছিল। তারপরেও তারা কিন্তু ওই যে বিভিন্নভাবে তারা দেশকে পরিচালনা করেছে বা কোনো কিছু তাদের অসুবিধা তারা ফিল করেনি। আমরা বৈধ ছিলাম, আমাদেরকে অন্যায়ভাবে নির্বাচনে অংশ করতে দেওয়া হয়নি। এটা ফ্যাসিস্ট, এটা খুনি, গণহত্যাকারী দল। এতে নির্বাচন করতে না দেওয়াই তো উচিত। এতে নির্বাচন করতে না দিলে আন্তর্জাতিকভাবে আমরা কেন প্রশ্নবিদ্ধ হব? এটা দলই তো নয়, আওয়ামী লীগ তো আওয়ামী লীগ নাই, এটা খুনির দল, এটা খুনি ফ্যাসিস্ট দল। আওয়ামী লীগের নীতি আদর্শ কিছুতে না। আওয়ামী লীগের ইয়েতে কী বলে গঠনের কাছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়বাদ। আওয়ামী লীগ একটা বিশ্বাস করে না। এখন বাংলাদেশ তো আর ধর্মনিরপেক্ষতা নাই, এখন বাংলাদেশ হল কি রাষ্ট্রধর্ম ইসলাম, বাঙালিও চাল নাই, বাঙালিও নাই, বাংলাদেশি বাংলাদেশি হয়ে গেছে। সমাজতন্ত্র নাই, এখন হলো বহুত্ববাদ। হ্যাঁ না, এখন তো হলো উদার মানে রাষ্ট্রীয় ব্যবস্থা। তারপরে আপনার কি বলে কোনোটাই নেই। তো ও তো আওয়ামী লীগ দল হিসাবে তো নিজেকেই নিজে সেখান থেকে সরে গিয়েছে, যার কোনো আদর্শ নাই। নিজের আদর্শতে যারা দ্বিমত পোষণ করে, যেমন ধরেন তারা সংবিধানকে পদদলিত করেছে, নিজের গঠনতন্ত্রকে তো তারা অসম্মানিত করেছে। এই যে 2024 সাল নির্বাচনটা করলো, গঠনতন্ত্রে পরিষ্কার লেখা আছে একজনকে নমিনেশন দিবে, নৌকামার্কা প্রতীক দিবে, কেউ বিরোধিতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, যদি কেউ স্বতন্ত্র প্রার্থী তাকে দলটা বহিষ্কার করবে। এটা কী হলো? নৌকামার্কা প্রতীক দিয়ে প্রধানমন্ত্রী গেলেন বক্তৃতা করতে, আর তার 3 পাশে 3 জন স্বতন্ত্র প্রার্থী ভোট চাচ্ছে। তো এই যে নিজের সাথে নিজে সহযোগিতা করলো। আওয়ামী লীগের সবচেয়ে পতনের কারণ হলো অহমিকা, দাম্ভিকতা। 75 তাই ছিল, এখনও তাই দেখেন, এবং অকৃতজ্ঞ। ধরেন আমি যদি বলি, আওয়ামী লীগকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা যখন আওয়ামী লীগ ছিল তখন বারবার আপনাদের এই টেবিল বলেছি, 1975 সালে 15 আগস্ট সর্বপ্রথম প্রতিবাদকারী আমি, সর্বপ্রথম নির্যাতন ভোগকারী আমি। প্রতিবাদ করার কারণে সর্বপ্রথম প্রতিবাদ আমি করেছি, নির্যাতন আমি ভোগ করেছি। তার পরবর্তী সময় ধরেন কাদের সিদ্দিকীকে প্রতিবাদ করেছে, তারা সেদিন প্রতিরোধ যুদ্ধে গিয়েছিল। শেখ হাসিনা এমনই অকৃতজ্ঞ, ওই সেই প্রতিরোধ যুদ্ধে যারা ছিল কিছুদিন তাদেরকে একটু মূল্যায়ন, তারপরে তো তাকায়ও দেখে না। ধরেন আমার কথা বাদ দেন, তারপরে বলবো আমি একসময় তো ওই দলের জন্য অনেক কিছু করেছিলাম। আমাকে কীভাবে যারা শাস্তি দিতে পারে বলুন তো? আমাকে ভোটে, হ্যাঁ আমাকে ভোটে অযোগ্য ঘোষণা করে প্রথম শাস্তি আমাকে দিয়েছে। আমি তো বিএনপির এত বড় নেতা না, সর্বপ্রথম আমাকে শাস্তি। একবার মনে করলো না যে এই ছেলেটা তো একসময় তো আমার দলের জন্য কাজ দুঃসময় তো কাজ করেছিল, এমন অকৃতজ্ঞ। এবং প্রধানমন্ত্রী নিজে মুখে আমার বিরুদ্ধে যখন বক্তব্য দেয়, তো আমার ওসব দেখতে আমার শুনতাম যে আল্লাহ, আমি একদিন এই দিনকে দেখবো, অবশ্যই দেখবো, যে নিজ চোখে তার পরিণতিটা আমি দেখবো। এখন দেখতেছি তো, আমার এখন মায়ের লাগে না, কষ্ট লাগে না, কারণ তার দেশকে কষ্ট দিয়েছে। মানে প্রায় 2000 মতো একদম ছাত্র যুবক ঘরের মানে বাচ্চা শিশুকে পর্যন্ত হত্যা করেছে। কোনো অনুশোচনা নেই, কোনো পরিতাপ নেই, কোনো ক্ষমা প্রদর্শন, মানে ক্ষমা চাওয়া তো দূরের কথা, এখনও মনে করে যা করছে ঠিক এখনও প্রধানমন্ত্রী, পালিয়ে যাওয়ার পরে দাবি করে প্রধানমন্ত্রী। আপনি বলেন তো, তো সেই দলকে যদি নির্বাচন করতে না দেয়, তার কারণে আন্তর্জাতিকভাবে এই বর্তমান সরকার যে প্রশ্নবিদ্ধ হবে, আমার মনে হয় তা না। বর্তমান সরকার না, আপনারা ভাবছেন কিনা সেটি প্রশ্ন ছিল। আমরা ভাবি না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবারও আপনার কাছে। জনাব আব্দুল লতিফ মাসুম, যে বিষয়টি বলা হচ্ছে নির্বাচন প্রসঙ্গে, ওনার নির্বাচন চাচ্ছেন, এটি একটি বিষয়। তাহলে নির্বাচনের চাওয়াতে তো কোনো মানে দোষের কিছু নাই, সেটি একটি বিষয়। আর সংস্কারের প্রসঙ্গ যেটি বলা হচ্ছে, বিএনপির পক্ষ থেকেই তো রাষ্ট্র মেরামত সংস্কারের যে প্রস্তাব, সেটি 31 দফা, পরবর্তীতে 28 দফা, সেগুলো দেয়া হয়েছিল। এবং এখনকার যে সংস্কার কর্মসূচি মানে প্রস্তাবগুলো আমরা দেখছি, তার অনেকখানি প্রায় মিলে যায়। সুতরাং এতেও তো খুব একটা ডিবেট থাকবার কথা নয়। তাহলে এই দূরত্বটা তৈরি হচ্ছে কেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর? আমি হাবিবুর রহমান সাহেবের একটা কথার সংযোজনী দেই। সেটা হচ্ছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার পক্ষে নয়। আপনারা দেখেন এখানে একটা খুব একটা 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 দৃশ্যমান একটা বিভাজন আছে। একটা হলো আইনগত অবস্থান, আর আরেকটি হইল রাজনৈতিক অবস্থান। নিঃসন্দেহে বিএনপি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের বিপক্ষে, কিন্তু যখন একজন দায়িত্বশীল নেতা কথা বলবেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ইউএস প্রেশার, হিউম্যান রাইটস অব্লিগেশনস, ইউরোপীয় ইউনিয়ন, আপনারা লক্ষ্য করেছেন যে
যারা গণতন্ত্রের জন্য আমাদেরকে খুব বেশি বেশি করে কথা বলেছে, এখন তারা আস্তে ধীরে সুর পাল্টে দেওয়ার চেষ্টা করছেন। আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়া উচিত ইত্যাদি তাদের, হ্যাঁ তারা তাদের মতো করে তারা কথা বলবে, সেইটাই যে একটি আইনগত অবস্থান থেকে মির্জা ফখরুল ইসলামকে সেটা সেইভাবে বলেছেন। এবং আপনারা লক্ষ্য করেন যে যখন বঙ্গভবন থেকে প্রেসিডেন্টকে অপসারণের চেষ্টা চিন্তা করা হয়েছে, সেখানেও একটি বিএনপি আমি মনে করি যে সুচিন্তিতভাবেই একটি আইনগত অবস্থানে চলে গেছে। তার কারণ রাষ্ট্র তো তাদেরকে পরিচালনা করতে হবে। আর এটা সবাই আমরা বলছি যে, আমরা বলি যে গভর্নমেন্ট ইন ওয়েটিং। বিএনপি দৃশ্যমানভাবে অদৃশ্যমানভাবে আগামী যে কোনো নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। তার কারণ আমি কিন্তু এটাকে মানে এটা খোলা মাঠের গোলের মতো বলি মনে করি। আওয়ামী লীগ যেমন মানে জোর করে ক্ষমতায় গেছে, মানে ফ্রি ফেয়ার, মানে আপনাকে ওই গ্রাম দেশের সেই ওই ছোট সময়ের একটা স্মৃতির কথা মনে করি যে হাডুডু খেলা হচ্ছে, হাডুডুর নিয়ম আছে, ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, লোকজন দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি যদি মাটিতে ব্লেড পুঁতে রাখেন আর সেই ব্লেডে যদি আহত হয়ে পরাজিত হন, সেটা তো খেয়ার ফেলে হলো না। তো আওয়ামী লীগ সেটা করেছে, ব্লেড পুঁতে রেখেছে মাটিতে, কিন্তু বিএনপি তো ব্লেড পুঁতে রাখে নাই। কিন্তু এটা একটা অদ্ভুত অবস্থা যে বিএনপির পক্ষে একটা গণজোয়ার সেই সময় যে সৃষ্টি হয়েছে, এটা একটা পরিপূর্ণতা অর্জন করেছে। এখন এই পরিপূর্ণতা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে মনে হয় যে একেবারেই মানে আমি যেমন করে বললাম, আসলে তো ইতিবাচকভাবে কথাটা সত্য। তারা যেমন নেতিবাচকভাবে মানে নির্বাচনকে, যেখানে আওয়ামী লীগ বিএনপির এই ক্ষেত্রে এটা ইতিবাচকভাবে সত্য যে তাদের একটা নিরঙ্কুশ অবস্থান তারা অর্জন করেছে। তো এখন এই নিরঙ্কুশ অবস্থানটা রাষ্ট্র ক্ষমতার জন্য জরুরি, যে কথা মানে হাবিবুর রহমান সাহেব বারবার বললেন যে একটা দল নির্বাচিত হওয়া দরকার। কেন? এখন আপনি দেখেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার হচ্ছে নিরপেক্ষ সরকার, অস্থায়ী সরকার, এবং আমরা বলি ওই অন্তর্বর্তীকালীন সরকার। তো এই অন্তর্বর্তী সরকারের যে শক্তি, ক্ষমতা, দৃঢ়তা, আইনগত অবস্থান, সেটি তো একটু দুর্বলই বটে। একটা নির্বাচিত সরকার, সে নির্বাচিত সরকার কমিউনিস্ট পার্টির হোক আর জামায়াত ইসলামের বা বিএনপির হোক, তারা কিন্তু অপেক্ষাকৃতভাবে দায়িত্বশীল, অপেক্ষাকৃতভাবে গণসমর্থনপূর্ণ এবং আইনগতভাবে কার্যকরী। সুতরাং নির্বাচনটি যত তাড়াতাড়ি হবে ততই এই যে অস্থিরতা, একটা দ্বন্দ্ব, একটা সংশয় যেটা সৃষ্টি হয়েছে সেটা দূরীভূত হবে। যতক্ষণ পর্যন্ত নির্বাচনটি দিয়ে একটি প্রতিনিধিশীল সরকারের হাতে দায়িত্ব না আসবে, ততদিন পর্যন্ত স্থিতিশীলতা অর্জিত হবে। জি, কিন্তু এখানে জামায়াত ইসলামী বাংলাদেশের যে আমির, উনি বলছিলেন যে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে কেউ ক্ষমতায় যাক, এটাও ওনারা চান না, নিজেরাও সেভাবে যেতে চান না। তাহলে বিষয়টির ব্যাখ্যা কিভাবে দেন? ব্যাখ্যাটা এরকম যে এক একটা রাজনৈতিক দল এক একটা স্ট্যান্ড তাদের আছে। যেমন বিএনপি এখন যেহেতু তারা ওভারহেলমিংলি কনফিডেন্ট যে তারাই জিতবে, নিরঙ্কুশ বিজয়, সুতরাং তারা অতি শীঘ্র নির্বাচন চাইবেন, এটি তাদের দাবি, সংগতভাবেই দাবি। অপরদিকে জামায়াত ইসলামীর মতো লোক যারা অ্যাসপারেন্ট, যারা আশা করেন বা গণসমর্থন তারা লক্ষ্য করছেন, তারা একটু সময় নিলে হয়তো আরও একটু ভালো করবেন বা আরেকটু সংহত হতে পারবেন, সেই আশায় তারা তাদের নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তারা করছে। সেটাও কিন্তু খুব অন্যায় কিছু নয়। হ্যাঁ, কিন্তু ছাত্রদের যে নতুন দল গঠনের বিষয়, দল নিয়ে আমার একটু মানে ভিন্নতর ব্যাখ্যা আছে। জি বলবেন। আমি মনে করি যে ছাত্রদের এই যে দল করার বিষয়টি দুভাবে দেখা যায়, এবং সমাজে তো আপনারা রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, সিভিল সোসাইটির মতামত লক্ষ্য করেন। দুটো মতের একটা হচ্ছে এই যে ছাত্ররা গৌরবের জায়গায় ছিল, তাদের অবস্থানটি নিরপেক্ষ, নিঃসন্দেহে সম্মান এবং সমীহতা অর্জনের বিষয় তাদের অবস্থানটি। যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে পরে গোটা জাতির পক্ষ থেকে যে অবাধ আস্থা, ভালোবাসা
দৃঢ়তা, দেশপ্রেম তারা প্রদর্শন করেছে, সেখানে হয়তো একটু ভাঙন দেখা দেবে। তার কারণ নির্বাচনে অংশগ্রহণ করার মানেই হচ্ছে আপনাকে অন্য দলকে চ্যালেঞ্জ করা। এখন একজন একজন মানে একজন ছাত্রনেতা যিনি যিনি অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছেন, তিনি একটা নিরপেক্ষ অবস্থান আছেন এবং লোকদের কাছে একটু সম্মানীয় ছিলেন। কিন্তু যখনই তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করবেন, তখনই একটি বিতর্ক, তখন একটি দ্বন্দ্ব, তখন একটি প্রতিযোগিতার বিষয় চলে আসে। তো সেই ক্ষেত্রে আমি এই মুহূর্তে এই সময়টা ছাত্ররা যে দল করতে চাচ্ছে সেটি আমি সমর্থন করি না। তবে আমি মনে করি, দৃঢ়ভাবেই মনে করি যে আগামী বাংলাদেশ নির্মাণের জন্য ছাত্রদের সংগঠন, ছাত্রদের ঐক্য, ছাত্রদের কার্যকলাপ অব্যাহত থাকতে হবে এবং এটা কাজ করবে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমরা বলি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। আগামী নির্বাচনে অংশগ্রহণ যদি তারা করতে চায় তাহলে পরে সেটাই হবে একেবারেই আইনগতভাবে সিদ্ধ এবং সঙ্গত। তো এই দুইটা মতের মধ্যে বিভাজন আছে, নানাভাবে নানা ব্যাখ্যা করা হয়। ছাত্রদের সেই জনপ্রিয়তা যদি তারা রাজনৈতিকভাবে তুলে নিতে পারে, জনগণকে তুষ্ট করতে পারে, তাদের কাছে মানুষ ভোট দেবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার যদি এই দ্বিধা দ্বন্দ্ব স্বাভাবিকভাবেই আপনারা দেখেন, ছাত্ররা ইতিমধ্যেই 6 মাসে কত ভাগ বিভাজন হয়েছে খেয়াল করেছেন? বিভক্তি হয়েছে, একটু তিক্ততা হয়েছে, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি ইত্যাদি হয়েছে। তো নির্বাচন করতে গেলে আরও একটা এই ধরনের একটা সমস্যায় তারা পড়বে। মানুষ তো আর কেউ একেবারে 100% নিরপেক্ষ না। কেউ হয়তো ছাত্রনেতা, তিনি একই সাথে ধরেন বিএনপির ছাত্রনেতা, আবার একই সাথে ছাত্র শিবিরের নেতা, আবার একই সাথে বাম ঘরানার মানুষ। তো এই যে আদর্শিক, পারিপার্শ্বিক এবং দ্বিধা দ্বন্দ্বের যে মোকাবেলা করবেন, সেটা আমাদের জন্য কোনো স্বস্তির সংবাদ নয়। তবে স্বস্তির সংবাদ এটা যে প্রফেসর মোহাম্মদ ইউনূস যদি এখন যে প্রক্রিয়া শুরু করেছেন, অর্থাৎ সবাইকে নিয়ে যদি একটি জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করতে পারেন, তাহলে পরে হয়তো আমাদের এই 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 সমস্যা এবং আমাদের বিপদ আপদ কেটে যাবে। জি, জনাব হাবিবুর রহমান হাবিব, আরেকটি বিষয়, যেহেতু আমরা এই বিপ্লবের 6 মাস বা অভ্যুত্থানের 6 মাস পূর্তির আলোচনা করছি, বিপ্লব পূর্ব অবস্থায় রাজনৈতিক দলগুলো যারা আর কি সেই পতিত সরকারের বিরোধী ছিল, তাদের মতামতের যে ঐক্য বা তাদের যে একেবারে এক জায়গায় থাকার যে ঐক্য, সেই জায়গাটা বিপ্লব পরবর্তী আজকে 6 মাস এসে দাঁড়িয়ে আপনার কাছে মনে হয় কিনা যে ব্যবধান বা ফারাকটা বেড়েছে ধীরে ধীরে, এবং এই দূরত্ব বৃদ্ধিটাও আসলে তো আমাদের সার্বিক রাজনীতির জন্য কতটা সুখকর? আপনাকে বুঝতে হবে, বিপ্লব উত্তর যেটা ছিল সেটা তখন নির্দিষ্ট একটা পথ ছিল। ছাত্ররা তার অধিকার চেয়েছে, আর রাজনৈতিক দলগুলি চেয়েছে সরকারের পতন, ফ্যাসিস্ট সরকারের পতন চেয়েছে। ওই জন্য একমত সবাই ছিল। এখন যার যার দলকে নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়। ছাত্ররা দল করতে চায়, অন্যরাও দলকে শক্তিশালী করতে চায়, বিএনপিও দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নির্বাচন করতে চায়। সেই কারণে এই মত পার্থক্য করে হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু মূল জায়গায় কিন্তু একই আছে। এখন যদি কোনো সমস্যা হয়, বিগত ফ্যাসিস্ট সরকার যদি কোনো না কোনোভাবে যে কোনো একটা মাধ্যমে যদি ক্ষমতা আসার চেষ্টা করে, তখন কিন্তু আবার সব এক হয়ে যাবে, তখন কিন্তু আর কোনো বিভেদ থাকবে না। তো এই জন্য আমি বলবো যে যাই আমরা বলি না কেন, দিন শেষে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে এবং এই সরকারকে সফল করতেই হবে। এই সরকার যদি সফল না হয়, তাহলে গণতন্ত্রকে তীরে হতে হবে। কিন্তু প্রতিদিনই যে নতুন নতুন দাবি নিয়ে আসছে, তখন এই সরকারের এই জায়গাটা আমি প্রশ্ন করি, এই জায়গাটা সরকার প্রথম দিকে মোটা দাগে ভুল করেছে। প্রথম দিকে সরকারের বলে দেওয়া উচিত ছিল যে আমরা এসেছি একটা অল্প সময়ের জন্য এসেছি, দেশে কিছু যৌক্তিক সংস্কার করব, আমরা বিচার ব্যবস্থাকে সামনে এগিয়ে নেব, একটা নির্দিষ্ট সময় নির্বাচন দিয়ে আমরা যাব। দাবি দেওয়া এত বছর, 53 বছরে আপনারা যে দাবি করেন নাই, সেই দাবি নিয়ে আমাদের কাছে আসবেন না, আমরা দাবি দেওয়া মানতেও পারবো না, দাবি দেওয়া আমাদের কাছে মানার কাজ নির্বাচিত সরকারের। হ্যাঁ, সরকার এই কথাটা বলে দিকে দাবি দেওয়া আসতো না। কয়দিন তো এমন হয়েছিল, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে হয়ে গেছে দাবি দেওয়া চত্বর, সকাল থেকে শুরু করে
তারা ওখানে প্রেস ক্লাবের সামনে যেমন যায় ওখানে আসতো, যে সেটা আপাতত বন্ধ হয়েছে। এবং প্রথম দিকে কিছুটা ভুল করেছে, যেমন ধরেন প্রথম দিকে ছাত্র ছেলেরা এই যে এইচএসসি পরীক্ষার ব্যাপারটি, হ্যাঁ গেল আপনার এইতে সচিবালয় গেল, গিয়ে মিছিল করে গিয়ে বললো যে অটো দিতে হবে। আমি কিন্তু সেদিন তীব্র প্রতিবাদ করেছিলাম, এবং এই যে যারা উপদেষ্টা কি যারা যে সমন্বয়, তারাও কিন্তু আমার সাথে একমত পোষণ করেছিল, কিন্তু ঘটে ফেলেছে বলে বা ঘটে গেছে বলে পরে ওটা পরিবর্তন হয়। আমি পরিষ্কার করে বললাম যে তোমাদের মাঠের স্লোগান ছিল কি, মেধা না পোটা, মেধা মেধা। সেই জন্য নটরডেম কলেজের ছেলে রাস্তায় এসেছিল, ভালো ছাত্র, সেই জন্য বিকারুন স্কুলের মেয়ে রাস্তায় এসেছিল। যদি তোমরা স্লোগান দিতে অটো না মেধা, তাহলে এই ছেলেরা কিন্তু আসতো না। তোমরা এখন গিয়ে অটো অটো করে আসলে, তাহলে কি হলো? তাহলে এই ছেলেরা তাহলে কেন করে, আমার বাচ্চাটা ওর টমাতে ভুগছে, ওই যেহেতু পরীক্ষা দিতে পারে নাই, আর ভালোই করতে পারলো না, কিছুতেই বোঝাতে পারলাম না, মেডিকেলে চান্স পেলো না, আপনার চান্স পেলো না, ইঞ্জিনিয়ারিং চান্স পেলো না, এখন পড়াশোনা করতে পরীক্ষা দিতে পারলাম না, কী করি, এরকম একটা অবস্থা। এটা জাতির জন্য বিরাট ক্ষতি হয়ে গেছে, বিরাট ক্ষতি হয়ে গেছে। এবং আমি ওই সময় বললাম, তারপর কী করলো, মেডিকেল টেকনোলজি, তারা গিয়ে বললো আমাদের ডাক্তার লেখার দিতে হবে, সুযোগ দিতে বলে দিল। আমি ওই জন্য একদিন হিউম্যানিটি বলেছিলাম, এরপরে যদি মেয়েরা দল বেঁধে গিয়ে সচিবালয়ে গিয়ে বলে আমরা বিয়ে করবো, শ্বশুর বাড়ি যাবো না, তো সরকার আচ্ছা ঠিক আছে বাবা, তোমার শ্বশুর বাড়ি যাওয়া লাগবে না, এই অবস্থার দিকে চলে যাচ্ছিল। যে কারণে এত দাবি কেন সরকারের কাছে, এত দাবি করবে কেন, করার সুযোগটা দেওয়াই উচিত হয় না। তাই আমি মনে করি সরকার কাজ যেটা, একটা কিছু সংস্কার করার মধ্য দিয়ে একটা নির্বাচন দিয়ে যেতে পারলে সসম্মানে যেতে পারে। যতদিন যাবে ততদিন সমস্যা বাড়বে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসবে। আজকে আবার দেখলাম রেলওয়ে যে সমস্ত রানিং এরা ছিল, ওই রানিং স্টাফ যারা ছিল, তাদের একটা দাবি দেখে মানছে, আবার এখন মাইলেজ দেওয়া শুরু করছে। এত মাইল যদি আমি যাই তার জন্য আমার এটা দিতে হবে। কয়েকদিন পরে আরও যে কী আসবে আমি তো জানি না। এই জন্য এই সরকারকে ইমেজ নিয়ে যেতে হবে। আর উনি যেটা বলেন ছাত্রদের ব্যাপারে, আমিও মনে করি ছাত্রদেরকে আমরা সবাই সমীহ করি, স্নেহ করি। যখনই তারা রাজনৈতিক দল করবে, রাজনৈতিক দল করার ক্ষেত্রে কোনো বাধা নেই, করতে পারে তারা, করবে তারা, তখনই কিন্তু এই যে জাতি যে সামগ্রিক সবাই সম্মানটা করতো, সেই সম্মানটা তখন করবে না। নানান প্রশ্ন আসবে। একটা রাজনৈতিক দল করতে গেলে এখন বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছে, গতবার সরকার গিয়েছে, এখন প্রচুর টাকা তো কেমন রাজনীতি করে দেখছিস তো এই টাকা তখন আসবে কোথার থেকে, কে দিবে টাকা? সৎ ব্যবসায়ীকে টাকা দিবে? দিবে না তো। বিএনপিকে টাকা দিবে না তো, কারা দেবে তাহলে? এদের পাশে এসে এমন এমন লোক দাঁড়িয়ে যাবে, ইচ্ছা না হলে সেই লোকগুলিকে কিন্তু তাদের দলে নিতে হবে, অথবা তাদের সহযোগিতা করতে হবে। এটা করার মধ্য দিয়েই এই যে যাদের এত সুনাম আছে, এই সুনামগুলো তখন মানে নাও থাকতে পারে। স্বাভাবিকভাবে দল যখন করবে তখন আমরাও তখন কিছু কথা বলবো। এখন তাদেরকে আমরা সময় করে কথা বলি। যখনই রাজনৈতিক দল করবে, বিশেষ করে ক্ষমতা থেকে যদি রাজনৈতিক দল করে, এখানে এসে তার টকশোতে প্রথম ওই কথাটা বলে শুরু করবো যে না, ক্ষমতা থেকে রাজনৈতিক দল করা যাবে না, বা ক্ষমতার সমস্ত নিয়ে সুযোগ নিয়ে করা যাবে না। এখন যখন দল করবে তখন তারা ক্ষমতাটা ছেড়ে দেবে, স্পষ্ট করে সেটা হলে তো সমস্যা নাই, সেটা হলে সমস্যা নেই। এবং আমি ছাত্রদের ব্যাপারে ডক্টর ইউনূস সাহেব যে কথাটা বলেছেন, ছাত্রদেরকে বলেছে তোমরা রাজনৈতিক দল করো, ছাত্ররা রাজনৈতিক দল করুক, এটা তো আমি ছাত্র দাবি দেন, ছাত্র রাজনীতি করতে পারে। হ্যাঁ, এখন যেমন তারা দুজন উপদেষ্টা আছে, তাদের বয়স 25 বছর হয়েছে, পার হয়েছেন নাহিদ এবং যে আসিফ, এই রাজনৈতিক দল করতে পারে, কারণ এর 25 বছর পার হয়ে গেছে, লেখাপড়া হয়তো শেষ হয়ে গেছে। আমার কাছে একেবারে যেমন যে আমি একটা টক শোতে গিয়েছিলাম, তারা 17 বছরে ভোটার হতে চায়, 18 বছর তারা এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়। আমার সেই ক্ষেত্রে আমার বলা স্যার চিলড্রেন, 17 বছর পর্যন্ত চিলড্রেন, তো চিলড্রেনরা তো ভোটার হতে পারে না। এইগুলির ক্ষেত্রে আমি বলেছি যে এখন সমাজে বড় ধরনের একটা সমস্যা দেখা দিচ্ছে। ছাত্ররা যে কোনো জায়গায় গিয়ে ডিসি সাহেবের রুমে চলে যাচ্ছে, গিয়ে বলছে এটা করতে হবে, ইউনো সাহেবের রুমে যাবে এটা করতে হবে, থানার ভিতর দিকে বলছে এটা করতে হবে। এই জায়গা থেকে ফিরে আসতে হবে, ছাত্রদের কাজ লেখাপড়া করা। এবং উনি যেটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, যে আমরা আন্দোলন করার মধ্য দিয়ে একটা পরিবর্তন এনে দিয়েছে, আপনারা আর ওই ভুল পথে যাবেন না, দেশের স্বার্থে কাজ করবেন, ছাত্রদের পক্ষে কাজ করবেন, বেকার সমস্যার সমাধানের চেষ্টা করে ঊর্ধ্বে আপনার থাকতে হবে। না হলে আমরা কিন্তু আবার আপনাদের পেছনে লাগবো বিগত সরকারের মতো। তাহলে যারাই ক্ষমতা থাক তারা কিন্তু ভয় থাকতো, কিন্তু যখন তারাই রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, কথা তারা বলছে, তাহলে পরে এই বাংলাদেশে একটা সমস্যা সংকুল একটা দেশ, অর্থনৈতিক দিক থেকে বা এই দিক থেকে আমরা এত অগ্রসর না, ব্যাপক জনগোষ্ঠী, এইগুলিকে সঠিক মতো পরিচালিত করে একটা সরকারের পরিপূর্ণ ইমেজ রক্ষা করা কারোর পক্ষেই সম্ভব না। তো সেই সমস্ত জায়গায় যখন চলে যাবে, তখন স্বাভাবিকভাবে বিতর্কিত হয়ে যাবে তারা।
তা আমরা চাই এই দেশটা সামনের দিকে এগিয়ে যাক, সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি, রাজনীতি যার যাত্রা আমরা করি, একটা ভোট হতে তো হবেই। এখন সে কতদিন সে ব্যাপারে আমাদের, সেই জন্য আমরা বারবার প্রশ্ন করি। এটা আমাদের কোনো অপরাধ, আমরা ভোট চাইবো, এটা তো আমরা, এটাই তো আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের ভোটের জন্য রাজনীতি করি, ভোটের মাধ্যমেই তারা ক্ষমতায় যায়, ক্ষমতা পরিবর্তন হতে চায়। জি, জনাব আব্দুল লতিফ মাসুম, একটি বিষয় যেটি আমরা বলছিলাম, এই যে ভোটের কথা বলছি, অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, জনমতের প্রতিফলন, যেটি দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, গত 15 বছর যেটি হয়নি, অনেকে ভোট দিতে পারেনি, দীর্ঘ একটি প্রজন্ম পারেনি। এই জায়গায় 3টি নির্বাচন যদি বলি, 2024, 14, 18, এই নির্বাচনগুলোতে যারা প্রশাসনে যে দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে ডিসিরা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করে, সেই প্রশাসন তো এখনো আছে। তাদের সবাইকে তো আর আপনি বাদ দিতে পারেননি বা বাদ দেননি, বা সে ধরনের কোনো বিশ্লেষণও করা হয়নি, সেই ধরনের কোনো পরিসংখ্যানও নাই আমাদের কাছে, কারা কোথায় কিভাবে দায়িত্ব পালন করেছে তাদেরকে কি। সুতরাং সেই প্রশাসন সেইভাবে রেখে আবার যখন আরেকটি নির্বাচন করবেন, সেটি আসলে কতটা জনমতের প্রতিফলন ঘটবে, সেখানে কি আপনার কাছে কোনো আশঙ্কা মনে হয়? সারা পৃথিবীতে ব্যুরোক্রাসি আছে এবং তারা একটা পার্মানেন্ট গভর্নেন্স, ম্যানেজারিয়াল রোল প্লে করে রাষ্ট্র ব্যবস্থায়। আমলা যারা, আর আমলা যারা, তারা আমলাতন্ত্র বলি, ডিসি, ওসি, যারা রাজনীতি করেন তারা টেম্পোরারি গভর্নর, ব্যুরোক্রাসি, অর্থাৎ তারা ক্ষমতাটা ভোগ করেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। তো পার্থক্যটা হলো এই যে রাজার পর রাজা আসবে যাবে, ভারতের সিংহাসন খালি নাই রবে, তো সিংহাসনে যিনি বসবেন তাকেই আপনি কুর্নিশ করবেন, সালাম টুকতে হবে, এটি ব্যুরোক্রাসির নিয়ম। একই ব্যুরোক্রাসি আওয়ামী লীগের অধীনে কাজ করে, একই ব্যুরোক্রাসি বিএনপি সরকারের কাজ করে, একই ব্যুরোক্রাসি কাজ করবে যদি জামাত ক্ষমতায় আসে। তাদেরকে একটা লিমিটেড জায়গায়, যেটাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানে বলি প্রফেশনালিজম, নিরপেক্ষতা, আইনের প্রতি 100% আনুগত্য পোষণ করা, স্বচ্ছতা, জবাবদিহিতা, এগুলো নিশ্চিত করে এগোতে হবে। এটি মডেল ব্যুরোক্রাসির কাজ। কিন্তু কষ্টের সাথে আমরা জানি, আপনি যে ব্যাখ্যাটি করলেন, যে 15 বছরে তাদের আমলাতন্ত্রের পরিবর্তে তারা দলতন্ত্রে পরিণত করেছে। দেশের চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত তাদের লোক হইতে হইবে, এবং ডিএনএ টেস্ট করে নেওয়া হয়, ডিএনএ টেস্ট করে নেওয়া হয়। তো এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে সেটা মিক্সড। তাদের মানে পক্ষের যে লোকজন আছে, আমি আর একবার বলেছিলাম যে ব্যুরোক্রাসিতে এ আওয়ামী লীগ, বি আওয়ামী লীগ, সি আওয়ামী লীগ, ডি আওয়ামী লীগ। তাহলে আপনি কম্বল বাঁচতে লম্ব, ওই যে বলি না আপনার, লোম বাঁচতে কম্বল উজাড় হওয়ার মতো অবস্থা। সেখানে একটা দৃষ্টিভঙ্গি আমাদের প্রথম দিকে ঘোষণা করা উচিত ছিল, সাধারণ ক্ষমা ঘোষণা করা উচিত ছিল। সারা দেশে পুলিশ, এখন আবার আমি বলছি কথাটা, এই সমস্ত, এই যে আমি তো বললাম যে ABCD আছে, এরপরও এদের দেশ এদের দ্বারাই চালাতে হবে। আপনি আকাশ থেকে ফেরেশতা আমদানি করতে পারবেন না, পাতাল খুঁড়ে কবর থেকে আপনি ভালো মানুষদের আনতে পারবেন। এই সমাজ, এই ব্যুরোক্রাসি এইভাবেই পরিচালনা করে। সুতরাং তাদেরকে একটা ক্ষমা ঘোষণার মাধ্যমে একটা আনুগত্য, একটা পর্যায়ে নিয়ে আসা উচিত ছিল। আর আমাদের দেশের চরিত্র তো এরকমই যে তারা আনুগত্য লাভের জন্য প্রতিযোগিতা করে। আমাকে একজনের গল্প বলছিল যে 2024 সালের 4 আগস্ট সচিবালয়ে একজন লোক পাওয়া যায়নি যে বিএনপির পক্ষে কথা বলছে। এরপরে 5ই আগস্ট যখন পরিবর্তন হয়ে গেল, তখন সবাই বিএনপি। অর্থাৎ একজন আওয়ামী লীগের খুঁজে পাওয়া, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া কঠিন। এই মনোভাবটা, এটাকে কাজে লাগাতে এখনো আমাদের পক্ষে সম্ভব। ভিতরে যে তা হচ্ছে না তাও না, যারা কোনোদিনই মানে আওয়ামী লীগের শত্রুতা করেছে, আওয়ামী লীগের পক্ষে হয়ে বিএনপির শত্রুতা করেছে, তারাও এখন প্রতিযোগিতা দিয়ে দেখাচ্ছে আমি কত বড় বিএনপি দেখেন।
তো সেটা আবার বিএনপি হওয়ার দরকার নেই তো, যার যার রোলটা প্লে করলেই তো হলো। সেটাই কথা, আমাদের মধ্যে ওই অসুবিধাটা আছে, অতিমাত্রিক দলীয়করণ প্রবণতা জনগণের মধ্যেও আছে, আমলাতন্ত্রে আছে, আমাদের মধ্যেও আছে। সুতরাং সেটা পরিহার করে একটা সুন্দর ব্যবস্থার দিকে, একটা পেশাদার ব্যুরোক্রাসি, একটা নিরপেক্ষ স্বচ্ছ সুন্দর ব্যুরোক্রাসির দিকে আমরা যদি নির্মাণ করতে পারি, তাহলে পরে ভবিষ্যতে নির্বাচন হয়তো সুন্দর হবে। জি, জনাব হাবিবুর রহমান হাবিব, আপনি কি মনে করেন এই আমলাতন্ত্রের বিষয়? না, আমলাতন্ত্রের বিষয় আপনি যে প্রশ্ন উনাকে করেছিলেন যে এই আমলাতন্ত্র রেখে কি একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব, আমার আপনার কাছে প্রশ্ন হতো কতদিনে এই আমলাতন্ত্র পরিবর্তন হয়ে দেশে আরেকটা আমলাতন্ত্র আসবে, তার অধীনে নির্বাচন করা সম্ভব বলেন তো? আমি তো সম্ভব। আমি সর্বপ্রথম বলেছিলাম যে প্রথম 3টা কাজ করতে। প্রথম, একটা চোখ কান বন্ধ করে 50,000 এই পুলিশ সিপাহী নিতে হবে, ও বন্দুক চালাতে পারবো সৎ। এই তারপরে সংক্ষিপ্ত পরীক্ষা নিতে হবে এএসআই, বিশেষ পরীক্ষা দিয়ে কি বলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা এএসপি, তারপরে স্পেশাল বিসিএস ম্যাজিস্ট্রেট, আর একটা স্পেশাল বিসিএস কিছু মুন্সিপ টুন্সিপ যেগুলি জুডিশিয়ারি, তাহলে কিছু রক্ষা হবে। তারপরে ইঞ্জিনিয়ারদের দিয়ে চুরি করিয়েছে, লুটপাট করেছে, ডাক্তাররা কোনো রকমের মেডিকেল না এনেই এরা বিল করে দিয়েছে, কিছু সেগুলো পরে দেখা যায়, এইগুলো ঠিক করেন। তো যাক, সরকার এই জিনিসগুলি করেছে, কিছু পুলিশ নিয়োগ দিয়েছে, এগুলি তারা কিন্তু করেছে, এবং উচ্চতর আদালতে কিছু বিচারক নিয়োগ দিয়েছে। তো এখন এইটা যদি মনে করেন যে এটা পরিপক্কভাবে যদি সামনে থেকে নিয়ে যদি এখন ওই পর্যন্ত ডিসি বানাতে পারে, তাহলে অপেক্ষাতে বহুকাল, এতকাল পরে নির্বাচন যদি হতে যায়, তাহলে দেশে যদি কম্বল পাশে লোম থাকে না, যেমন এতদিন ধরে যদি অনির্বাচিত সরকার থাকে, তাহলে দেশের অবস্থা তবে কোথায়? এখন একটা বড় প্রশ্ন হলো কি, যারা এই যে বিগত 3টা নির্বাচন, যারা ডিসি ছিল, যারা এসপি ছিল, তারা কিন্তু অমানবিক এবং অনিয়ম করেছে এবং অনৈতিক কাজ করেছে। তাদেরকে খুঁজে খুঁজে বের করে, আমি সে কথাটাই বলছি, হ্যাঁ, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের বাইক পাঠিয়ে দেওয়াই ভালো। আমি সেটাই, এত বড় অপকর্ম করার পর 100% ভোট কাস্ট দেখানোর পর তাদের এই চাকরি করাটা মানে ঠিক না। আর সংস্কার যেটা করতে সরকারের কাছে যেটা বলো, আজ পর্যন্ত এই যে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে প্রায় 20,000-এর উপরে 20-30,000, এই যে মাসে মাসে 20,000 করে টাকা নিয়ে যায়, এগুলো একটাও খুঁজে আজ পর্যন্ত আমরা বের করতে পারলাম না, একটাও আমরা এই অপরাধ ধরতে পারলাম না, একটাও ব্যাংক ডাকাতকে ধরতে পারে না, একটা ব্যাংক লুটেরাকে আমাকে ধরতে পারে না, একটাকেও কিন্তু আইনের এটা নিয়ে আসতে পারে না। বরঞ্চ আমরা দেখলাম যে সাবির হোসেন চৌধুরী 6টা মামলা 2টা হত্যা মামলা, রিমান্ড চলাকালীন সময় তাকে জামিন দিয়ে দিল। সেখানেও দেখলাম সেই ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞাসাও করা হল না, সাসপেন্ড করা হল না, গ্রেপ্তার করা হল না। কেন, কোন কারণে পারতেছে না কেন? শেষে একটা করলো কথা বলে রাগ করতো, আমার জন্মই তো সত্য কথা বলা। যেমন সরকার কতখানি অসহায়, যে আমরা দেখলাম যে 5 তারিখে আমরা শুনলাম, সত্য মিথ্যা জানি না, যে 600-650-এর উপরে আওয়ামী দুর্বৃত্তরা তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। এখন তারা কি আছে সেখানে বলেন তো আপনি? সবাইকে বলতে পারবে যে এতদিন ছিল, একজন অসুস্থ হয়েছে হাসপাতালে, এতজন আসছে, বলতে পারবে? সাহস আছে? এ কতদিন বাইরে চলে গেছে, কোন দেশে গেছে, কীভাবে গেল, কে পাঠালো, কিসের বিনিময়ে পাঠালো, সরকার বলতে পারবে? তো অনির্বাচিত সরকারের এইটা হলো সবচেয়ে বড় অসুবিধা, যে কারণে আমরা নির্বাচনের কথা বলি। এখন কথা হলো দেশটাকে সামনে থেকে এগিয়ে নিতে হলে জাতীয় যে আমাদের যে ঐক্য হয়েছিল, সেটা আমাদের অটুট রেখে সামনে থেকে এগিয়ে যেতে হবে। বিএনপি ভোট চাই বলে বিএনপিকে আওয়ামী লীগের দালাল বলা, এগুলি বলাতে হবে কি, আমার দেশে আমাদের অনৈক্য সৃষ্টি হলে এখনও আমি আশঙ্কা করি, যে যাই বলুক না কেন, এই দেশটা তো আওয়ামী লীগে এত % ভোট নিয়ে ধরেন আপনার 70 সালে নির্বাচিত হয়েছিল, 3.5 বছরের মতো কোথায় চলে, একজন পাওয়া গেল না, বলেন না, জানা যায় পাওয়া গেল না। আবার এই যে 15.5 বছর কীভাবে 2001 সালে নির্বাচনের পর 2008 সালে নির্বাচনে কত ভোট নিয়ে 2014 সালে 2018 সালে এই যে করলো, করার পর কেন হয়ে গেল? এই অপকর্ম করার কারণে কিন্তু নাই হয়ে গেছে, এখন একদম নাই। তো আমরাও যদি যারা আছি, যদি আমরা যদি এভাবে চলতে থাকি, আমাদের প্রতি জনগণ থাকবে না, ততক্ষণ কতক্ষণ আমি আপনাকে সালাম দেবো বলেন তো? অসংখ্য ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, শেষ জায়গায় এসে আপনার কাছে একটু যদি এই বিষয়টি পরিষ্কার করেন, আজকে আপনার উপস্থিতিতে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই বিষয়ে হয়তো আপনার একটু মন্তব্য। সেই বিষয়ে আমার পরিষ্কার মন্তব্য, যেটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা। কেন ঘটেছে, কিভাবে ঘটেছে আমি ব্যাখ্যা দিতে চাই না,
আমার কাছে আমার চোখের সামনে তো সবই আমি দেখেছি। জি, আপনি যেহেতু কিন্তু কথা হলো যে তারপরে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই নিন্দনীয় ঘটনা, যার কারণে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের ভিতরে অলরেডি একজনকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপনার স্বেচ্ছাসেবক দলের সদ্য উপজেলা সদস্যকে গ্রেপ্তার মেহেদী হাসানকে গ্রেপ্তারকে বহিষ্কার করা হয়েছে, আর অন্যদেরকে প্রশাসনিকভাবে বা এই যে আপনার আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। এবং এটাই হলো বিএনপি এবং এটাই হলো জনাব তারেক রহমানের সিদ্ধান্ত। আমি যে দেখতে গেছিলাম তাকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছি, আমাকে ভুল বুঝেছিল, একজন সাংবাদিক বলেই ফেলেছেন যে আমার অনুসারী, এবং আমি এই ঘটনা ঘটে আমি তাদেরকে বিরত করে নিয়ে বাধা দিনে মোটেই ঠিক না। যারা গিয়েছে আমার দলের লোক, কিন্তু দলের ভিতরে যে পক্ষে বিপক্ষে থাকে এরা আমার অনুসারী না, আমার অনুসারে এই কাজ করতে পারে না, পরিষ্কার বক্তব্য। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা সেটিই চাবো ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমি বাধা দেবো না, বরং সহায়তা করবো, এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।